আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের খুব একটা ক্রান্তিকাল গেল দেশে। আমাদের যে সকল শিক্ষার্থী ভাইয়েরা সহ সাধারণ যে সকল মানুষ শহীদ হয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা এবং দোয়া রেখে আজকের আলোচনা আমি শুরু করছি। আজকে আমরা বায়োলজি থেকে ফ্রগের লাইফ সার্কেলের গুরুত্বপূর্ণ পার্টগুলো আলোচনা করব ইনশাল্লাহ। অর্থাৎ ব্যাঙের জীবনচক্র। একটা ব্যাঙ কিভাবে জন্ম নেয়, কিভাবে বেড়ে ওঠে, কিভাবে সে প্রাপ্তবয়স্ক হয়, অ্যাডাল্ট হয়, কিভাবে তার মধ্যে রিপ্রোডাকশন হয় এবং কিভাবে সে পরিপূর্ণতা পায়। এই যে একদম ডিম থেকে শুরু করে ব্যাঙের লার্ভা দশা থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হওয়ার যে একটা সময়কাল, মৃত্যু পর্যন্ত, এই যে টোটাল একটা সময়, পুরো সময়টাকেই আমরা ধাপে ধাপে যদি আলোচনা করি তাহলে এটাকে আমরা বলতে পারি যে ব্যাঙের জীবনচক্র বা ব্যাঙের লাইফ সার্কেল, দ্য ফ্রগ লাইফ সাইকেল। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙের মধ্যে প্রথমে এখানে দেখেন এক্স এর কথা বলা হচ্ছে যে ডিম, এখানে এরপর এমব্রায়ো বা ভ্রূণের কথা বলা হচ্ছে। এটা গেল ব্যাঙের আর্লি স্টেজ বা ফার্স্ট স্টেজ। আমরা সেকেন্ড স্টেজে আমরা কি দেখি? টেডপোলস দেখি। টেডপোলস ক্লিং টু ওয়াটার প্ল্যান্টস আমরা দেখতে পাচ্ছি এখানে। এর অর্থাৎ ব্যাঙাচি যেটাকে আমরা বলা হয়। এরপর ডেভেলপ এক্সটার্নাল গিলস ফর ব্রিদিং, অর্থাৎ এখানে ব্যাঙাচির মধ্যে কিছু গিল নামে কিছু অর্গান ব্যাঙাচির মধ্যে জন্মায়, যে কারণে সে এই গিলকে ব্যবহার করে সে পানিতে শ্বাসকার্য চালাতে পারে। এরপর সেখানে টেল অ্যান্ড হিন্ড লেগস গ্রো, অর্থাৎ লেজ এবং পাগুলো জন্মায়। এরপর স্টেজ 3-তে বলা হচ্ছে ফ্রন্ট লেগস গ্রো, সামনের পাটা জন্মায়, অ্যান্ড টেল বিগিনস টু শর্টেন, লেজটা আস্তে আস্তে খাটো হয়, আস্তে আস্তে ইয়ং ফ্রগে পরিণত হয় এবং স্টেজ 4-এ অ্যাডাল্ট ফ্রগে পরিণত হয়। তাহলে এভাবে এক্স থেকে অ্যাডাল্ট ফ্রগে পরিণত হওয়া যে সময়কাল, টোটাল এই যে সময়টা একদম মৃত্যু পর্যন্ত যদি আমরা হিসাব করি, জন্ম থেকে মৃত্যু অবধি ব্যাঙের যে জীবনের যে পর্যায়গুলো, এই পর্যায়গুলোকে একসাথে বলা হচ্ছে কি? দ্য ফ্রগ লাইফ সাইকেল বা ব্যাঙের জীবন চক্র। তাহলে টেডপোল মানে কি? টেডপোল মানে হচ্ছে ব্যাঙাচি। ব্যাঙাচি থেকে কি হয়? আস্তে আস্তে ফ্রগলেট তৈরি হয়, ব্যাঙাচি ফ্রগলেটে পরিণত হয়। ফ্রগলেট মানে হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ব্যাঙ আর কি। এরপর আস্তে আস্তে পূর্ণাঙ্গ ব্যাঙ যখন হয়ে যাবে তখন সেটাকে আমরা আর ফ্রগলেট বলি না, তখন সেটাকে বলি ফ্রগ বা ব্যাঙ। তো ব্যাঙ কিন্তু আমাদের এনভায়রনমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণী খাদ্যচক্রে। আমরা জানি যে আমাদের পরিবেশে যে খাদ্যচক্র আছে, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এক পাশে থাকে উৎপাদক এবং সর্বশেষে থাকে ডিকম্পোজার বা বিয়োজক। তো এখানে ব্যাঙকে আমরা বলতে পারি যে প্রথম স্তরের একটা খাদক। এবং আমাদের যে ইকোসিস্টেম আছে, আমরা জানি জীব এবং জড়ের সমন্বয়ে আমাদের যে ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অ্যানিমালস, অ্যামফিবিয়াস বা উভচর যে প্রাণী, সেটা হচ্ছে এই ব্যাঙ। এখন আমরা যদি দেখেন এটা এটা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হলো ট্যাডপোল বা ব্যাঙাচি। এটার কিন্তু লেজ থাকে এবং পানিতে সাঁতার কাটে। কালো কালো ছোট ছোট অনেক ব্যাঙাচি। ছোটবেলায় আমরা অনেক সময় কি করতাম, কোন একটা বাটিতে বা কিছুতে নিয়ে আমরা ওই বৃষ্টির পানি পড়লেই ওখানে দেখা যেত অনেক ব্যাঙাচি, অর্থাৎ ডিম থেকে অনেকগুলো ব্যাঙাচি বের হতো। এগুলোকে নিতাম, এগুলো সাঁতার কাটতো লেজের মাধ্যমে, খুব মজা লাগতো দেখতে। তাহলে টেডপোলটা কি? টেডপোল ইজ এ লার্ভাল স্টেজ। টেডপোলটা হচ্ছে একটা লার্ভাল স্টেজ। আমার কণ্ঠটা একটু ভেঙে গেছে, সাউন্ডটা হয়তো একটু ক্লিয়ার নাও হতে পারে। যদি বুঝতে সমস্যা হয় আপনারা বলবেন। তাহলে টেডপোলটা কি? টেডপোল মানে হচ্ছে ব্যাঙাচি। এটা হলো একটা লার্ভাল স্টেজ এবং বলা হচ্ছে বায়োলজিক্যাল লাইফ সাইকেল, একটা অ্যামফিবিয়ান বা উভচর প্রাণীদের বায়োলজিক্যাল লাইফ সাইকেলের একটা স্টেজ। মোস্ট ট্যাডপোলস আর ফুলি অ্যাকোয়াটিক, অর্থাৎ এই ট্যাডপোলগুলো হলো অ্যাকোয়াটিক, মানে হলো জলজ পরিবেশে থাকে এরা। দো সাম স্পিসিস অফ
amphibians have tadpoles are terrestrial. Tadpoles have some fish-like features. অর্থাৎ এইটি যে টেডপোল বা ব্যাঙাচি এদের মাছের মতো কিছু বৈশিষ্ট্য থাকে that may not be found in adult amphibians. অর্থাৎ প্রাপ্তবয়স্ক যে ব্যাঙ বা উভচর প্রাণী তাদের মধ্যে কিন্তু লেজটা থাকে না। such as a lateral line, gills and swimming tails. মানে গিল বা সাঁতার কাটার জন্য যে লেজ, হ্যাঁ, পুচ্ছ পাখনা থাকার কথা, এগুলো থাকে না। এটা গেল টেডপোল বা ব্যাঙাচি। আস্তে আস্তে ব্যাঙাচি থেকে এভাবে একটা তরুণ ব্যাঙে পরিণত হয়। লেজটা দেখেন আস্তে আস্তে ছোট হয়ে গেছে তরুণ ব্যাঙের। তখন এই তরুণ ব্যাঙকে পানিতে সাঁতার কাটলে বা পানিতে থাকা অবস্থায় অনেকটা এই ধরনের দেখা যায়। গিলটা আস্তে আস্তে বিলুপ্ত হয়। এই গিলের মাধ্যমে কিন্তু সে পানিতে শ্বাসকার্য চালায়। এই গিলটা বিলুপ্ত হয় এবং লেজটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। এটাকে বলা হচ্ছে ফ্রগলেট। ফ্রগলেট হচ্ছে ইয়ং ফ্রগ। When the tadpole reaches the froglet stage, it is almost a full adult. অর্থাৎ এটা একটা অ্যাডাল্ট অবস্থায় যখন পৌঁছে যায় টেডপোলটা বা ব্যাঙাচিটা, তখন সেটাকে বলা হচ্ছে ফ্রগলেট। At this point, the tadpole's gills have disappeared. অর্থাৎ টেডপোলের বা ব্যাঙাচির গিলটা যখন অদৃশ্য হয়ে যায় and its lungs have enlarged, তখন কিন্তু এটার ওই যে গিলটা বিলুপ্ত হয় আস্তে আস্তে এবং ফুসফুসটা বিকশিত হয়, বড় হতে থাকে। দিস মিনস ইট ইজ রেডি টু লিভ দ্য ওয়াটার অ্যান্ড লিভ অন ল্যান্ড। এটার মানে হচ্ছে যে এটা আস্তে আস্তে একসময় পানিতে বাস করতো, এখন সে স্থলে বাস করার মতো উপযুক্ত হয়ে যাচ্ছে। ওয়ান্স ইটস টেল ডিসঅ্যাপিয়ার, একসময় এটার লেজটা খসে পড়ে বা বিলুপ্ত হয়, ইট উইল বিকাম অ্যান অ্যাডাল্ট ফ্রগ, এটা একটা প্রাপ্তবয়স্ক ব্যাঙে পরিণত হয়। এটাকে বলা হয় ফ্রগলেট। আচ্ছা, এখন তো আমরা যদি ব্যাঙের টোটাল যে জীবনচক্রটা, সে জীবনচক্রটার দিকে যদি আমরা তাকাই, তখন আমরা যদি কোনো ব্যাঙের কথা যদি আমরা হিসাব করি, আমরা দেখতে পাবো যে এই ব্যাঙের জীবনচক্র কিন্তু বেশ জটিল। আমার কথা কি ক্লিয়ার আছে? শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যায়? কেউ যদি একটু জি, থ্যাংক ইউ। শোনা না গেলে একটু বলবেন, ঠিক আছে? এগুলো আজকে যে স্লাইডগুলো দেখালাম, এগুলোই ছিল স্লাইড। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো কোন ব্যাঙের জীবনচক্র নিয়ে বলছিলাম। বর্ষাকাল হচ্ছে ব্যাঙের প্রজনন ঋতু। আপনারা মনে রাখবেন, বর্ষাকালে দেখবেন যে ব্যাঙ ডাকে। আপনারা দেখবেন বড় বড় ব্যাঙ, সোনা ব্যাঙ, কোলা ব্যাঙ, অনেক ব্যাঙ রকম ব্যাঙ আছে। মাঠের মধ্যে দেখবেন অনেক বড় বড় ব্যাঙে ডাকে। কিন্তু রাতে অনেকে টর্চ নিয়ে যদি বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা কিন্তু ব্যাঙগুলো দেখবেন। এবং পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙকে আকৃষ্ট করার জন্য ডাকে। অর্থাৎ সে যখন গলা ছেড়ে ডাকতে থাকে, স্ত্রী ব্যাঙ সে শব্দ শুনে আকৃষ্ট হয়, পুরুষ ব্যাঙের কাছাকাছি যায়। তাহলে এখানে দেখেন একটা এদের এদের যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় বা যৌন প্রজনন যেহেতু হয়, সেহেতু এখানে কিন্তু অবশ্যই একটা মেল লাগে, একটা ফিমেল লাগে, একটা পুরুষ লাগে, একটা স্ত্রী লাগে। এখন পুরুষ ব্যাঙ যখন ডাকাডাকি করে, স্ত্রী ব্যাঙ সে পুরুষ ব্যাঙের কাছে যায় এবং তাদের মধ্যে একটা মিলন ঘটে, যৌন মিলন ঘটে। এটাকে বলা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স বা সঙ্গম। এখন সঙ্গমরত অবস্থায় স্ত্রী ব্যাঙ অগভীর পানিতে ডিম ছেড়ে দেয়, আর পুরুষ ব্যাঙ ওই ডিম্বাণুর উপর বা ডিমের উপর তার শুক্রাণুগুলোকে ছেড়ে দেয়। এখন আমরা সবাই জানি যে শুক্রাণু বা স্পাম এবং ডিম্বাণু বা ওভাম যখন একসাথে মিলিত হয় একই প্রজাতির, তখন সেখানে একটা বিশেষ একটা অবস্থা তৈরি হয় বা একটা পিণ্ডের জন্ম ঘটে, যেটাকে বলা হয় এগ বা জাইগোট। এই জাইগোটটা আস্তে আস্তে কিসে পরিণত হয়? ভ্রূণে পরিণত হয়। এই ভ্রূণটা আস্তে আস্তে বিভিন্ন ভ্রূণীয় দশা আছে, কিন্তু ভ্রূণীয়, হ্যাঁ, ভ্রূণীয় বিভিন্ন দশা আছে। সে লেভেল বা দশাগুলো অতিক্রম করে আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। তাহলে আমরা বললাম যে ডিম্বাণুর কথা। ডিম্বাণুটা কি? এটা ফিমেল ব্যাঙের কাছ থেকে বের হয় এটা। এবং এগুলা ডিমগুলো দেখতে অনেকটা সরিষার দানার মতো, খালি চোখে আপনারা দেখতে পারবেন। ব্যাঙের ডিমগুলো গোল গোল, এক প্রান্ত কালো হয়, অপর দিকটা অনেকটা সাদাটে হয়। ডিম্বাণুর কালো অংশটার দিকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকবে, এবং ডিমের যে অংশটা সাদা থাকবে সেখানে কুসুম থাকবে। ব্যাঙের ডিমে কুসুমের পরিমাণটা একটু বেশি থাকবে। প্রত্যেকটা ডিম পাতলা একটা পর্দা দ্বারা আবৃত থাকবে। যেসব ডিমের একপাশে কুসুম থাকবে তাদের ট্যালো লেসিথাল ডিম বলা হবে। এরপর হলো স্পাম বা শুক্রাণু।
এটা পুরুষ ব্যাঙের কাছ থেকে বের হয়। তো ব্যাঙের শুক্রাণু কিন্তু খালি চোখে দেখা যায় না। আমরা একটু আগে জানলাম যে ব্যাঙের ডিম্বাণু খালি চোখে দেখা যায়, কিন্তু এটা হলো স্ত্রী ব্যাঙের যে ডিম্বাণু, এগুলো খালি চোখে দেখা যাবে গোল গোল, একপাশে কালো একপাশে সাদা বললাম। কিন্তু পুরুষ ব্যাঙের যে শুক্রাণু, এগুলো কিন্তু খালি চোখে দেখা যাবে না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। আর যদি মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখি, আমরা হয়তো স্পামের গঠন পড়িয়েছিলাম, যদ্দূর মনে পড়ছে পড়িয়েছিলাম সম্ভবত। যাই হোক, সেখানে যে স্পামের স্ট্রাকচার পড়িয়েছিলাম, স্পাম কিন্তু তিনটা অংশে বিভক্ত থাকে। একটা হেড বা মস্তক, একটা থাকে মিডল পার্ট বা গ্রীবা অংশ, আরেকটা থাকে লেজ বা টেল। এই তিনটা অংশ কিন্তু থাকে একটা শুক্রাণুর। এবং শুক্রাণুর যে মস্তকটা, সেটা অনেকটা ডিম্বাকার, ভিতরে নিউক্লিয়াস থাকবে মস্তকের ভিতরে শুক্রাণুর, এতে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে। এরপর গ্রীবা বা মিডল পার্ট যদি দেখি একটা ব্যাঙের শুক্রাণুর, সেখানে শুক্রাণুর মাথা এবং লেজের যে মধ্যবর্তী অংশ, সেখানে সে অংশটাকে বলা হচ্ছে গ্রীবা। কোষের এই অংশটাতে সেন্ট্রোজোম এবং মাইটোকন্ড্রিয়া থাকবে। সেন্ট্রোজোম এবং মাইটোকন্ড্রিয়া নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। সর্বশেষ ব্যাঙের যে অংশটা, ব্যাঙের শুক্রাণুর যে অংশটা আমরা দেখি, সেটা হলো লেজ বা টেইল। শুক্রাণুর সরু, লম্বা ও সঞ্চারণশীল অংশটিকে লেজ বা টেল বলে। শুক্রাণু এই লম্বা সরু লেজের সাহায্যে পানিতে সাঁতার কেটে বেড়ায়। আচ্ছা, নিষেক এবং পরিস্ফুটনের একটা বিষয় এখানে। শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয়, তখন নিষেক ঘটে, পরিস্ফুটন ঘটে। স্ত্রী ব্যাঙের ডিম্বাশয়ে ডিম্বাণু যখন গঠন হয়, গঠনের পর এগুলো ডিম্বনালী দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে। এ সময় ডিম্বাণুগুলো অ্যালবুমিন দ্বারা পরিবেষ্টিত থাকে এবং স্বচ্ছ ফিতার মতো আকার ধারণ করে। ফিতার মতো অংশের ভিতরে ডিম্বাণু বা ডিমগুলো পরপর সাজানো থাকে। যখন এটা পানির টাচে যাবে, পানিতে যখন ফিমেল ব্যাঙ বা স্ত্রী ব্যাঙ যখন ডিম ছাড়বে, তখন পানির সংস্পর্শে এই ফিতার মতো অংশটা ফুলে উঠবে এবং ডিম সহ পানিতে ভাসতে থাকবে। এই অবস্থায় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটবে। শুক্রাণু এবং ডিম্বাণুর এই মিলনটাকে বলা হবে নিষেক বা ফার্টিলাইজেশন। নিষেকের এই যে প্রক্রিয়া ব্যাঙের দেহের, এটা কিন্তু ব্যাঙের দেহের ভিতরে ঘটে না, বাইরে ঘটে। মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ যখন মিলন করে, তখন কিন্তু দেহের ভিতরে এই প্রক্রিয়াটা ঘটে। আর ব্যাঙের ক্ষেত্রে কিন্তু সেটা দেহের ভিতরে না, বাইরে। স্ত্রী ব্যাঙ ডিম ছেড়ে দেয়, সে ডিমের উপর পুরুষ ব্যাঙ তার শুক্রাণুটাকে ছেড়ে দেয়। তাহলে এটা, এই যে এটা কিন্তু দেহের ভিতরে হচ্ছে না, দেহের বাইরের অংশে পরিবেশে হচ্ছে। এই কারণে এটাকে বলা হয় বহির্নিষেক। তো আগে আমি বললাম যে শুক্রাণুর কি থাকে, লেজ থাকে, লেজের মাধ্যমে মাছের মতো পানিতে সাঁতার কাটতে পারবে। নিষেকের সময় কিন্তু শুক্রাণুর লেজটা খসে যায়, খসে পড়ে যায়। ডিম্বাণু শুক্রাণু দ্বারা যখন মিলিত হয় একসাথে, ডিম্বাণু শুক্রাণুর সাথে একসাথে যখন মিলিত হবে, তখন সেটাকে বলা হয় নিষিক্ত হওয়া। এবং এই নিষিক্ত হলে একটা বিশেষ একটা জিনিস তৈরি হয়, সেটাকে বলা হয় জাইগোট। আর এই নিষেকের কয়েক ঘন্টার মধ্যেই সেই জাইগোটটা আস্তে আস্তে বিভাজিত হতে থাকে। জাইগোটের একটা বিভাজন শুরু হয়, কয়েক ঘন্টার মধ্যেই হয়। নিষেকের কয়েক ঘন্টার মধ্যে জাইগোটের বিভাজন শুরু হয় এবং জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ভ্রূণ সৃষ্টি করে। তো এই কোষ বিভাজনে প্রথমে 2টা, পরে 4টা, পরে 8টা, পরে 16টা, এভাবে নিয়মে কোষের সংখ্যার আস্তে আস্তে বৃদ্ধি ঘটে। জাইগোটের এই যে একটা পরিবর্তন, হ্যাঁ একটা বৃদ্ধি, এটাকে বলা হচ্ছে ভ্রূণীয় পরিস্ফুটন। এই সময় ভ্রূণ অনেকগুলো অবস্থা বা পর্যায় অতিক্রম করে ত্রিস্তর বিশিষ্ট একটা ভ্রূণে পরিণত হয়। অর্থাৎ ভ্রূণের মধ্যে 3টা লেয়ার তৈরি হয়। এই 3টা লেয়ার হলো অ্যাক্টোডাম, মেসোডাম এবং অ্যান্ডোডাম। অ্যাক্টোডাম বলতে আমরা কি বুঝি? অ্যাক্টোডাম হলো ভ্রূণের বাইরের যে স্তরটা, সেটা অ্যাক্টোডাম। মেসোডাম বলতে আমরা কি বুঝি? ভ্রূণের মাঝামাঝি যে স্তরটা, সেটা হলো মেসোডাম। অ্যান্ডোডাম মানে ভ্রূণের সবচেয়ে ভিতরের যে লেয়ার বা স্তরটা, সেটা হলো অ্যান্ডোডাম। অ্যাক্টোডামে কি কি থাকে? অ্যাক্টোডাম হচ্ছে ত্বক, স্নায়ুতন্ত্র, সংবেদী অঙ্গগুলা গঠন করে। মেসোডাম হলো একটা যোজক টিস্যু, এটা সংবহন টিস্যু, পেশি টিস্যু, যৌন অঙ্গ এগুলো গঠন করে। অ্যান্ডোডাম হলো একদম ভিতরের স্তর। ভিতরে কি থাকে? একটা দেহের ভিতরে পৌষ্টিক নালীর আবরণ থাকে, যকৃৎ থাকে, ফুসফুস থাকে, তারপর কি থাকে? প্যানক্রিয়াস বা অগ্নাশয় থাকে। এই অঙ্গগুলা অ্যান্ডোডামের মাধ্যমে গঠিত হয়। এখানে আরেকটি ছবি অ্যাড করেছিলাম, ছবিটা কোথায় গেল? অ্যাড হয় নাই মনে হয় তাইলে।
আর একটা ছবি অ্যাড করেছিলাম। যাক, নিষেকের 2 সপ্তাহের মধ্যে জাইগোট থেকে ভ্রূণ গঠন সম্পন্ন হয় এবং এটি ডিমের আবরণী ভেঙে বেরিয়ে আসে। এটাকে ট্যাডপোল লার্ভা বা ব্যাঙাচি বলে। তো ব্যাঙাচি দেখতে মাছের পোনার মতো। ব্যাঙাচির দেহ 3টা অংশে বিভক্ত থাকে: মাথা, দেহকাণ্ড এবং চ্যাপ্টা লেজ। শুক্রাণুরও গঠন কিন্তু এরকম: মাথা, দেহকাণ্ড এবং লেজ। এখানে ব্যাঙাচিরও 3টা অংশ: মাথা, দেহকাণ্ড এবং চ্যাপ্টা লেজ। ব্যাঙাচির সামনের দিকে কি থাকবে? দেহকাণ্ড, লেজের সংযোগস্থলে চোষক থাকবে এবং ব্যাঙাচির মুখছিদ্র, পা, চোখ কিছুই কিন্তু থাকে না। পাও থাকে না, চোখও থাকে না, মুখে ছিদ্রও থাকে না। মুখে ছিদ্রের পরিবর্তে এক পাশে সাকার বা চোষক থাকে। কৃমি, আপনারা কৃমি নিয়ে যখন পড়বেন দেখবেন কৃমিদের কিন্তু কি থাকে? সাকার বা চোষক থাকে। হুকুয়ামের ক্ষেত্রে দেখবেন সাকার বা চোষক খুব চমৎকার ভাবে দৃষ্ট হয়। তাহলে এই ধরনের চোষকের সাহায্যে ব্যাঙাচি শ্যাওলা বা অন্য কোনো জলজ উদ্ভিদের সাথে নিজেকে আটকে রাখে, ক্লিপের মতো আর কি, কামড়ে ধরে আটকে থাকে। এই সময় ব্যাঙাচি কোনো খাবার খায় না। ডিমের যে কুসুম আছে ওই কুসুম থেকে সে নিউট্রিশন বা পুষ্টিটা গ্রহণ করে বেঁচে থাকে। মাথার 2 পাশে 3 জোড়া বহি ফুলকা থাকে। যেহেতু ব্যাঙাচি পানিতে থাকে, পানিতে নিঃশ্বাস ফেলতে গেলে কিন্তু ফুসফুস দিয়ে নিঃশ্বাস ফেলা যাবে না, ফুলকা লাগবে। এক্ষেত্রে এই ব্যাঙাচির কিন্তু কি থাকে? তখন বাইরের দিকে বহি ফুলকা থাকে 3 জোড়া। এগুলোর সাহায্যে ব্যাঙাচি শ্বাসকার্য চালায়। পরবর্তী পর্যায়ে চোষকের জায়গায় আস্তে আস্তে মাউথ বা মুখ গঠিত হয়। এ সময় ব্যাঙাচি পানিতে সাঁতরে বেড়ায় এবং জলজ খাবার খেতে শুরু করে। অর্থাৎ যতদিন তার সাকার থাকবে ততদিন সে কোনো একটা জায়গায় আটকে থাকবে ক্লিপের মতো ধরে। আর যখন সাকারের জায়গায় আস্তে আস্তে তার মাউথ বা মুখ তৈরি হবে, তখন সে আস্তে আস্তে সাঁতার কাটবে এবং মুখ দিয়ে বিভিন্ন জলজ খাবার খেতে শুরু করবে। লেজের উপরের দিকে পাখনার মতো ভাঁজ সৃষ্টি হয়। বহি ফুলকা মানে বাইরের যে ফুলকাটা, এটা লোপ পায় এবং দেহের ভিতরে অন্তঃফুলকা গঠিত হয়। পেঁচানো পৌষ্টিক নালী দেহের উপর থেকে আবছাভাবে দেখা যায়। যেহেতু দেহটা অনেকটা স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, আমরা চাইলে কিন্তু একটা ব্যাঙাচি নিয়ে আপনারা ভিতরের দিকে খেয়াল করলে দেখবেন ভিতরের দিকে কিন্তু আপনারা এই কি বললাম, পৌষ্টিক নালীটা আপনারা দেখবেন। ইতিমধ্যে মাথার সম্মুখভাগে শক্ত চোয়াল গঠিত হয়। ব্যাঙাচির ফুলকাগুলো মাছের মতো কানকোয়া বা কানকো দ্বারা ঢাকা থাকে। পানিতে দ্রবীভূত অক্সিজেন ফুলকার সংস্পর্শে আসে এবং এরা শ্বাসকার্য চালায়। আরো কিছুদিন পর এই ফুলকাটা আস্তে আস্তে দেহের ভিতরে মিলিয়ে যায়। তখন এই ফুলকার পরিবর্তে কিন্তু সেখানে ফুসফুস তৈরি হয়, ফুসফুস গঠিত হয়। আর আমরা জানি ফুসফুস দিয়ে পানিতে শ্বাস নেওয়া যায় না, সেটা ডাঙায় বা স্থলে শ্বাস নেওয়ার জন্য ফুসফুস লাগে। তাহলে এই যে ব্যাঙাচি, এই ব্যাঙাচির যখন ফুসফুস গঠিত হয় তখন সে কিন্তু আর পানিতে থাকে না, সে কোথায় চলে আসে? ডাঙায় চলে আসে, শুকনা জায়গায় চলে আসে। এর মধ্যে কিন্তু আরো ঘটনা ঘটে, যেমন সামনের দিকের যে পাদ বা পদ বা পাদও যাই বলে এখানে, ইতিমধ্যে প্রথমে পশ্চাৎপাদ বা অগ্রপাদ বা পশ্চাৎপদ বা অগ্রপদ গঠিত হয়। মানে সামনের দিকে কিন্তু পা থাকে না ব্যাঙাচির, আস্তে আস্তে সামনের দিকে কি হয়? এই পশ্চাৎপদের পরে সামনের দিকে যে পদগুলো বা সামনের দিকে যে লেগ বা পাগুলো, এই পাগুলো তৈরি হয়। লেজ ক্রমশ আস্তে আস্তে কি হয়? বিলুপ্ত হয়ে যায়। কারণ সে যখন ডাঙায় থাকবে তখন কিন্তু আর লেজ লাগে না। পানিতে থাকলে সাঁতার কাটার জন্য লেজের দরকার আছে, কিন্তু ডাঙায় যখন চলে আসে তখন আর লেজ লাগে না, লেজটা আস্তে আস্তে বিলুপ্ত হয়। পৌষ্টিক নালীগুলো আকার আস্তে আস্তে ছোট হয়। মুখের চোয়ালের ধারালো অংশে খসে পড়ে। মুখছিদ্রটা আস্তে আস্তে বড় হয়। এই সময় ব্যাঙা হয়, বড় হয়। আমার কথা কি ক্লিয়ার আছে? জি স্যার। আমার কথা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন সে আস্তে আস্তে একটা ছোট্ট ব্যাঙে, ছোট ছোট ব্যাঙে আমরা অনেকেই দেখেছি, ছোট ছোট ব্যাঙ, সে ছোট্ট একটা ব্যাঙে পরিণত হবে। তারপর এই সময় কিন্তু আর লেজ থাকে না, লেজটা একেবারেই একেবারেই লুপ্ত হয়ে যায়। তখন দেখবেন যে ব্যাঙের সামনের পা, পিছনের পা, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সুগঠিত হয়, একটা সুন্দর একটা শিশু পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হবে। ব্যাঙের জীবনচক্র যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ব্যাঙাচি এবং শিশু ব্যাঙের সাথে বহু দৈহিক পার্থক্য। তাহলে ব্যাঙাচিতে কি থাকে? ব্যাঙাচিতে ফুলকা থাকে, কিন্তু একটা শিশু ব্যাঙে কিন্তু ফুলকা থাকে না। ব্যাঙাচিতে প্রথমে ফুলকা থাকে, প্রথমে থাকে বহি কি গিল থাকে বা ফুলকা থাকে, এরপর আস্তে আস্তে ভিতরের দিকে কানকুয়া দ্বারা সে গিল বা ফুলকাটা মাছের মতোই ঢাকা থাকে। কিন্তু যখন সে ব্যাঙে পরিণত হয় তখন সেখানে ফুলকার জায়গায় ফুসফুস গঠিত হয়।
ব্যাঙের যখন পানিতে থাকে ব্যাঙাচি, তখন সাঁতার কাটার জন্য লেজ থাকে। আর যখন সে একটা ক্ষুদ্র ব্যাঙে পরিণত হয় তখন কিন্তু লেজ থাকে না, লেজটা বিলুপ্ত হয়। বরং ব্যাঙের সামনে দুইটা পা, পিছনে দুইটা পা কি হয়, তৈরি হয়। তাহলে ব্যাঙাচির সাথে একটা ক্ষুদ্র ব্যাঙের কোনো মিল আমরা পাই না, অনেক পার্থক্য আমরা দেখি এখানে। ব্যাঙের জীবনচক্রের এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটাকে বলা হয়, এটাকে একটা ইংরেজি একটা টার্ম আছে, এটাকে বলা হয় মেটামরফোসিস বা রূপান্তর। ব্যাঙাচি অবস্থা থেকে একটা ব্যাঙে রূপান্তর। এবং ব্যাঙের এই যে রূপান্তর, এখানে রূপান্তরে একটা হরমোন কাজ করে, থাইরক্সিন নামে একটা হরমোন আছে। এই হরমোনটা দ্বারা এই রূপান্তরটা নিয়ন্ত্রিত হয়। ব্যাঙটা আস্তে আস্তে এক সময় পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়। আবারও যখন বর্ষাকাল আসে, সে যুবক ব্যাঙ, তখন সে আবারও ডাকতে থাকে, স্ত্রী ব্যাঙ আকৃষ্ট হয়, আবারও তাদের মধ্যে মিলন ঘটে, শুক্রাণু ডিম্বাণুর মিলনে আবারও জাইগোট তৈরি হয়, আবারও একটা নতুন জেনারেশন তৈরি হয়। এভাবে ব্যাঙের জীবন চক্রটা চলতে থাকে। ঠিক আছে? তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের আলোচনা। আজকে যে আলোচনাটা করলাম, এখানে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনার মধ্যে, আপনারা বলতে পারেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলোর উত্তর দিব। এরপর আমি ইনশাল্লাহ ক্লাসটা আমি শেষ করে দিব ইনশাল্লাহ। কারো কি আর কোনো জিজ্ঞাসা আছে? কারো জিজ্ঞাসা না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিই। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।